সময়ে আওয়ামী লীগের একটি চক্রান্তকারী মহল দেশে বিদেশে বসে ষড়যন্ত্র চলমান রেখেছে বাংলাদেশের গণমানুষের সমর্থন পুষ্ট বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের বিরুদ্ধে। তাদের মূল এজেন্ডা হচ্ছে যদি এই সরকারকে তারা যে কোনো মূল্যে হটাতে পারে তাহলেই তারা এক ধাপ এগিয়ে যেতে পারেন তথা তাদের অপকর্মগুলো করতে কিংবা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বাংলাদেশে সহজ হয়। কাটসাট কথা, সহজ কথা হচ্ছে এটাই যে এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি নামাতে পারে, ক্ষমতা থেকে অপসারণ করতে পারে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে আপনার মাথার উপরে বসে বসে কাঁঠাল খাবে। এই হচ্ছে একটা নতুন ফরম্যাট, যেই ফরম্যাটটা মেড হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রে। তারা এই ফরম্যাটটা নতুন করে চালু করে দিয়ে বাংলাদেশে একটা নতুন করে কেওয়াস তৈরি করতে চায়। কেওয়াস তৈরিতে বাংলাদেশের সর্ববৃহৎ দলসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোকে বুঝাবে যে নিরপেক্ষ নির্বাচন করতে হলে তোমাদেরকে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প নাই। টাউটগিরি কাহাকে বলে, বাটপারগিরি কাহাকে বলে, অসভ্যতা কাহাকে বলে, অনৈতিক কাজ কাহাকে বলে, যা আছে সব ওই দেশে বসে বসে এই ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা রটছেন, লিখছেন, করছেন। শরীরের তৈল বেশি হয়ে গেলে যা হয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের একটা মানুষ টাটু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারেন নাই। ভোট তো দূরের কথা, কোনো একটা প্রশাসনের কোন জায়গায় আপনার লোক থাকবে থাকবে না এ নিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারেন নাই। এখন নতুন করে একটা ফরম্যাট চালু করতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে নিরপেক্ষ ভোট হবে না, ভোট হবে আরেকজন আসলে, যে আসবে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং তাকে আসতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ানোর জন্য, নেওয়ার জন্য এবং সেই পরিবেশ তৈরি করার জন্য। আর এই গুজববাজের সেল আওয়ামী লীগ সারা রাত আপনাকে ঘুমাতে দেবে না। মিথ্যুক ভণ্ড প্রতারকের দল, মিথ্যা ছাড়া যাদের জন্ম হয় নাই, অসভ্যরা সমগ্র রাত বাংলাদেশকে সেনাবাহিনী শেষ, এই পদত্যাগ সেই পদত্যাগ, সমস্ত রাত গুজব রটিয়ে বাংলাদেশের মানুষকে আজকের প্রতারণার মধ্যে নিমজ্জিত রেখেছে। আজকের বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে হুঁশিয়ার এবং সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকবে, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে নির্বাচন হবে। সেই নির্বাচন যতটুকু ফ্রি ফেয়ার হওয়ার দরকার সেটাই হবে। এর চাইতে ভালো নির্বাচন আমার আপনার দরকার নাই। এর চাইতে ভালো কিছু করবেন, মরবেন। এর চাইতে ভালো কিছু চাইবেন, শেখ হাসিনার পদোন্নত করবেন। এর চাইতে ভালো কিছু চাইবেন, পার্শ্ববর্তী দেশ গত 16 বছর যেমন আপনার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, সেই অত্যাচার জুলুম নির্যাতনের জন্য আবার আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর কোনো বিকল্প পথ নাই। বলে না, ঘি পেটে সয় না, অতিরিক্ত লোভ লালসা ভালো না, ক্ষমতার মোহ বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ভাবে আমাদেরকে আজকের অনৈক্য তৈরি করে দিয়েছে বাংলাদেশে। একটু যখন অনৈক্য চিন্তার আসে, 16 বছর আগের পিকচারটা সামনে নিয়ে আসেন। 16 বছর আগে লক্ষ লক্ষ মামলায় জর্জরিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় অসুস্থ, জামাতের অফিসগুলো বন্ধ, বিএনপির নেতাকর্মী এই যে লুৎফুজ্জামান বাবর মাত্র 17টি বছর, মানুষের জীবনের যৌবন থাকে কয় বছর, 17টা বছর জেল থেকে বের হয়ে এসেছে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার অনুভূতি কি, জেলের মধ্যে থাকার অনুভূতি কি। মৃত্যুর জন্য যেই মানুষগুলো প্রস্তুত হয়ে বসেছিল সেই মানুষরা বের হয়ে এসে আজকে যখন বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করছে, তার কাছে জিজ্ঞেস করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনি সেখানেই পাবেন। আমরা যদি আজকের ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত না হতো, যদি এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আপনাকে সুন্দর করে গণভবনে ডাকতো, টলটল ডলডলাইয়া আমাদের সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাই কিন্তু সেখানে গিয়ে মিটিং করতেন। যদি উনি বলতো যে আমি পদত্যাগ করতে চাই না, তবে আমি প্রয়োজনে ছুটি নিয়ে পাশে একটা দেশে বসে থাকবো, তারপরেও একটি সুষ্ঠু নির্বাচন আমি দিতে চাই, আপনারা কি রাজি আছেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল
সবাই মিলে বলতো যে মন্দের ভালো অন্তত শেখ হাসিনা একটা নির্বাচন দিতে চায়, নিজে একটু ছুটিতে যাইতে চায়, আর কি দরকার। যদি শেখ হাসিনার সেই ধরনের লোভ লালসাপূর্ণ বহু ধরনের প্রপোজালগুলো আপনাদের কাছে আসলে গ্রহণ করতে পারতেন, আর এই সরকারের মধ্যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী 2 জন কিংবা 5 জন, এমনকি সমগ্র সরকারও যদি আপনার একেবারে অপছন্দনীয় হয়, তাতেও কিচ্ছু আসে যায় না। এই সরকার অন্তত আওয়ামী লীগ সরকার তো না, এই সরকার তো অন্তত শেখ হাসিনা না। এই সরকার যদি একটানা 5টা দল গঠন করে, ওই দল গঠন করলেও সাথে আপনার ক্ষতি নাই, কারণ ওই দল গঠন করলে দলের এস্টাবলিশমেন্ট, দলের স্থায়িত্ব, দলের আত্মবিশ্বাস, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এগুলো তৈরি করতে করতে যে সময় লাগবে, সেই সময়টা আপনারা তাকাইয়ে দেখলেই তো হয়। অধৈর্যের কিছু নাই। বাংলাদেশের পাশে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। ওরা চায় যে যে কোনো মূল্যে, যদি দেখবেন এখন যতগুলো পোস্ট করে, সব পোস্টের মধ্যে আর কারো দোষ নাই। দৈনিক দোষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ, দৈনিক দোষ হচ্ছে এই সরকারের দোষ। আমি মানলাম এই সরকার আপনার মতো আমার মতো চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, কিন্তু এটাও আপনাকে মানতে হবে আমরা প্রত্যেকে যেরকম দোটানা ভাব নিয়ে বসে আছি, ঠ্যাং যেভাবে সামনে ছিটিয়ে বসে আছি, বিন্দুমাত্র আমাদের কোনো কাজই নাই, আমরা সরকারকে অসহযোগিতা করতে যেরকম বসে আছি, সেটাও কিন্তু আমাদের কোনোভাবেই কাম্য নয়। এই সরকারের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে, এই সরকারকে ব্যবহার করে তারপরে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে, ভোট নিশ্চিত করতে হবে সম্পর্কের মধ্য থেকে। 29 সালের আগে যদি শেখ হাসিনা পতন না হইতো, নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের নামও নিতে পারতেন না। আজকে যদি এই সরকার প্রয়োজন বোধ করে 6 মাস যদি অতিরিক্ত থাকে, 6 মাস অতিরিক্ত থাকলে কি আসে যায়, কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হলে 6 মাস না 6 বছর গেলেও কান্না করলে ওই কান্না আর ফেরত আনতে পারবেন না, ওই সুযোগ আর আসবে না। বাংলাদেশের জনতার জন্য সুযোগ এসেছে, শেখ হাসিনা পালিয়েছে, ভাবতে হবে, বুঝতে হবে বাংলাদেশের 53 বছরের কোন রাষ্ট্রনায়ক কিন্তু পালায় নাই, একমাত্র ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আজকের পালিয়েছে। অতএব এই শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ কেউ দিতে পারবে না, কারোর সুযোগ নাই। সে কারণে আপনাদেরকে আমাদেরকে বাস্তবতার নিরিখে বর্তমান সময়ের এই অবস্থা বিবেচনা করে, শত কষ্ট থাকলেও বুকের ভিতরে চাপা রেখে, তারপরে আমাদেরকে এই সরকারের সাথে রেখে কাজ করে আগামীর নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সরকার বলেছে নির্বাচন 25-এর মধ্যেও হতে পারে, 26-এর মাঝামাঝিও হতে পারে, দেখি কি করে, দেখি না কি করে। বাংলাদেশের যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই মানুষগুলোর দিকে চিন্তা করে আপনাকে আমাকে পথ পাড়ি দিতে হবে। আমি যদি সহজে একটা কথা বলি, আপনি আর যাই করেন পাশের দেশকে বিশ্বাস করিয়েন না, ও একজন চরম বিশ্বাসঘাতক। ও আবার যখন আপনার ঝুপটিটা ধরতে পারবে, আপনার গোষ্ঠী শুদ্ধ 14 গোষ্ঠীকে একদম টানায়া শেষ করে দিতে পারবে। এবার এই বিজয় হয়েছে ওদের কাছে আনএক্সপেক্টেড, ওরা ভাবতে পারে না এরকম একটি বিজয় হবে। তখন তারা হতাশ হয়ে গিয়েছে, বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, তখন তারা এই পাগলামিগুলো শুরু করছে, নতুন নতুন পাগলামি। আপনারা দেখেন এ আরাফাত ভণ্ড, অসভ্য, খুনি, একজন খুনি। এই 24-এর মানুষদেরকে যারা হত্যা করেছে, সেই সাবেক তথ্য মন্ত্রী, সে হচ্ছে কে? এ আরাফাত, হিরো আলমের সাথে যে ঠগার কথা, সেই এ আরাফাত এখন পোস্ট করে অন্তর্বর্তীকালীন সরকার নয়, নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার লাগবে। দেখছেন তো তাহলে মিলটা কোথায়? শয়তানিটা যে কোত্থেকে এসেছে বুঝতে পেরেছেন তো? এই শয়তানি আমদানি করা হয়েছে। আরাফাত পোস্ট করে, ফেসবুকে যান, এই অসভ্য পোস্ট করে, এই খুনি পোস্ট করে যে বাংলাদেশে জুলাইয়ের গণহত্যা, কি বলে, গণহত্যা তো আর লেখে না, জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ এবং পরবর্তী খুনের বিচার করতে, তদন্ত করতে হবে। এই শয়তান, তুমি কেন তদন্ত করো নাই? তুমি কেন মানুষগুলোকে গুলি করে হত্যা করেছো? তুমি আসছো এখন দান্দাবাজি করতে।
এই টাউটগুলো এখন নতুন করে ফর্মুলা দিচ্ছে। ওই ফর্মুলায় পারা দিছেন তো আপনার কুল যাবে তো যাবে, সবার কুল যাবে। মাঝে মাঝে আমার মনে হয় যেমন বাঙালি তেমন মুগুর দরকার। আজকের অতিরিক্ত আমরা যখন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, এটা রক্ষার জন্য যেমন কারো কোনো হুঁশ নাই, মনে হয় যেন এটা একটা বিপদ। এখন সবাই মিলে অস্থির হয়ে গিয়েছি, মোটেও সেটা কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, ওই আরাফাত লেখে তত্ত্বাবধায়ক সরকার আরেকটা লাগবে এবং তার মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নির্বাচনের সুযোগ করে ফ্রি ফেয়ার সুযোগ দিতে হবে। টাউটগিরির জায়গা পাও না। এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের বাচ্চার নির্বাচন হবে না। এই বাংলাদেশে কোনো খুনিদের নির্বাচন হবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না। এর সাথে যারা আপোষ করবে তাদের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ চলবে। আমরা দীর্ঘ 16 বছর অত্যাচার সহ্য করেছি, নিপীড়ন সহ্য করেছি, তারপরে আজকের এই বাংলাদেশকে এই পর্যায়ে আমার দেশের মাসুম বাচ্চারা রক্ত দিয়ে তারপরে বাংলাদেশ গঠন করেছে। আর আপনারা আসছেন এখানে তাল দেখার জন্য। এই তাল বাহানা বন্ধ করতে হবে। প্রিয় সহযোদ্ধা দেশবাসী, আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই কথা বলছি। নতুন নতুন ফর্মুলা দিলেই হয় না। সব সময় মনে রাখবেন, আপনার বাবার শত্রু যারা আপনার বাবাকে যদি ধ্বংস করে দেয় আর সন্তানকে যদি একটু আদর করে, মনে করবেন না যে সে আপনার আপন লোক, কারণ আপনার বাবাকে শেষ করেছে ওই শত্রু। এই বাংলাদেশের চরম শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই বাংলাদেশের চরম শত্রু হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। ওদের কাছে বাংলাদেশের কোনো মানুষের গণতন্ত্র শেখার বিন্দুমাত্র প্রয়োজন নাই। ওদের কাছে আমাদের বিন্দুমাত্র কোনো কথা শোনার দরকার নাই। কতগুলো অসভ্য, যেগুলো ষড়যন্ত্র করা ছাড়া কিচ্ছু নাই, লজ্জা নাই, বেহায়ার দল। কেমন বেহায়া দেখেন। এখন হাসান মাহমুদ বলে বিএনপির কথাবার্তা যুক্তিযুক্ত। হাসান মাহমুদ বলে যে টাউট আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা চিকিৎসার জন্য একটা দিনের জন্য ছুটি দিতে পারে নাই। এই টাউটেরা এখন বলে তাদের কথা যুক্তিযুক্ত, তাদের সাথে একত্রে প্রয়োজনে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। উনি নাকি একত্রে তাদের সাথে রাজনীতি করতে প্রস্তুত আছে। এগুলো যেখানে পাবেন সেখানে ডাইরেক্ট ঢুকিয়ে দিবেন। এই টাউটদের জন্য দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজীবন ধ্বংস করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, সকল রাজনৈতিক মতের মানুষদেরকে। এখন আবার নতুন করে সেই পরিস্থিতি যেটা আমরা বানিয়েছি সেইটাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছে। আজ এই বাংলাদেশের স্বাধীনতা কাহাকে বলে? খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন, যে তার সন্তানের সাথে 7 বছর পরে সাক্ষাৎ করতে পেরেছে। তিনি জানে একটা মোলাকাতের মূল্য কত, আলিঙ্গনের মূল্য কত। আজ এই স্বাধীনতার মূল্য কত আপনি জানেন, আমি জানি। এই স্বাধীনতার মূল্য কত বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ জানে। যারা খুন হয়েছে, গুম হয়েছে, ওই পরিবারটা জানে। যার পরিবারের সদস্য হারানো ছিল, ঘরে ফিরে এসেছে, সে জানে। যেই বিডিআরের সদস্যরা জেলের মধ্যে বন্দী ছিল, মুক্ত হয়েছে, সে জানে। আমি তো মাঝে মাঝে বলি, অন্তর্বর্তী সরকার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের না হয়ে অন্য কোনো উপায়ে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারও হতো, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বাংলাদেশের একজনের মামলাও আপনার এখন পর্যন্ত খারিজ হইতো না। অন্যরা বলতো, ভাই এইসব ঝামেলায় আমরা নাই, ওগুলো আইন আদালতের বিষয়। বেশি বেশি পাওয়ার কারণে শুকরিয়া হারিয়ে ফেলতেছি আমরা। একটা মামলাও থাকবে না। আগামী 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সকল আইসিটির মামলাগুলো যেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে সব উড্ড করে নেওয়া হচ্ছে। রাজনৈতিক সকল মামলা উড্ড হয়ে যাচ্ছে। তারপরে আপনার সব বড় বড় যারা জেলের মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলেন, তারা পর্যন্ত এখন মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে বসবাসের সুযোগ পেয়েছেন। আর কি চান? আর কি চান? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন সরকার আসলে এইরকম বাংলাদেশে ওই যে উপজেলা অবৈধ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ভাইস চেয়ারম্যান, এদের কাউকে আপনার কি বলে বন্ধ রাখতো না। তারা বলতো, না না, এগুলাই হাত দেওয়া যাবে না, আইন অনুযায়ী আমরা করব, যখন নির্বাচন হওয়ার তখন হবে। এখন যে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের এমপিদের, চেয়ারম্যানদের
এই জিনিসগুলোকে স্টপ করে দিয়েছে একটা চিঠি দিয়ে। আপনার জন্য উপকার করে নাই। এখন ওই জায়গাগুলোতে ফ্রি ফেয়ার নির্বাচন হলে ওই বিএনপি, জামাত, চরমোনাই কিংবা অন্য রাজনৈতিক দলের নেতারাই নির্বাচিত হয়ে যাবেন। এটা আপনাদের ভালো লাগে না? এই যে ভালো ভালো কাজ করছে, এগুলো আপনাদের ভালো লাগছে না? অতিরিক্ত খেলে যেমন পেটে বদহজম হয়, আজকে আপনাদের বাংলাদেশের চরিত্র এভাবেই আমার কাছে মনে হচ্ছে। এই কাজগুলো করার মধ্য দিয়ে কত ধরনের উপকার হচ্ছে। আমি তো বরং দেখছি বাংলাদেশের যদি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার আসতো, কিচ্ছু করতো না, কোনো সংস্কারই হতো না। এমনও হতো কোন রকম একটা নির্বাচন দিয়ে হয়তো নির্বাচনের দিনটা একটু ব্যালট পেপার ভালোভাবে ছাপাইয়া দিত, দেশ যেমন থাকতো তেমন থাকতো, আপনারা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হইতো, দেশের তো কিছুই হতো না। অতএব আমি মনে করি বাংলাদেশের এই সরকার অনেক কিছু আমাদের জন্য করেছে, অনেক কিছু আমাদেরকে দিচ্ছে। হয়তো তারপরেও সেটা আমাদের বিপ্লবের চেতনার পূর্ণাঙ্গটা হচ্ছে না, এটা সত্য। কিন্তু আপনি পূর্ণাঙ্গটা কি, আপনি কি করে দিবেন সেটা বলেন। কোনো কিছুই করতে তো দিচ্ছেন না। একদিকে আমরা বলছি বিপ্লবের সরকার পূর্ণাঙ্গ হচ্ছে না, আবার আধা বিপ্লব কিছু করতে চাই, তাও তো আমরা করতে পারি না। আমরাই তো সেখানে বর্গি দিচ্ছি। এই ধরনের যে চিন্তা, এই চেতনা দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। জাতির এখন ঐক্যমত দরকার। বাংলাদেশে আওয়ামী লীগ যদি আজকের সরকারি দল থাকতো, বিরোধী দল যদি বিএনপি থাকতো, আপনারা একসাথে সংসদ চালাইতেন না? তো আগামী দিনে এই দেশের সরকার বিএনপি আসুক, জামাত বিরোধী দল হোক, কিংবা জামাত আসুক, বিএনপি বিরোধী দল হোক, কিংবা আর যে কোনো পার্টি আসুক, গণতান্ত্রিক নিয়মে একটা ছোট্ট পার্টিকেও আমি সম্মান করি। আসলে ক্ষতি কোথায়? যার ইচ্ছা সে আসবে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট দিয়ে ক্ষমতায় এসে যে আসবে, অপোজিশন তো আমার বন্ধু। আগে ছিল অপোজিশন কিংবা সরকার আমার শত্রু, আর আগামী দিনে অন্তত অপোজিশন কিংবা সরকার আমার বন্ধুকে পাচ্ছি। এর চেয়ে ভালো আর কি হতে পারে? ওই যে বলে না, অতিরিক্ত এখন ঘুম আসে না অনেকের, এখন অস্থির হয়ে গেছি আমরা। এখন আর আমরা চিন্তা করি না এখন শত্রুকে কিভাবে ডাইকে আনবো, সেই জন্য আমরা অস্থির হয়ে গিয়েছি। অথচ এই শত্রুকে, আওয়ামী লীগকে গত 53 বছরে যারা না চিনেছেন, তাদের চাইতে অধম আর কেউ থাকতে পারে না এই দেশে। আমি বারবার বলি, জামাতের দ্বারা বিএনপির ক্ষতি যেমন হবে না, ওই রকম হবে না যেমন আওয়ামী লীগ হইলে হবে। আবার বিএনপির মাধ্যমেও জামাতের ওই রকম ক্ষতি হবে না যেমনটা আওয়ামী লীগ আসলে হবে। আমার কথা মিলিয়ে দেখেন, আওয়ামী লীগ যেভাবে আপনাকে বিনা বিচারে খুন করবে, গুম করবে, বিএনপি সেরকম বিনা বিচারে পারবে না। আবার জামাতও সেভাবে বিএনপির উপরে চড়াই উঠতে পারবে না। এভাবে সব রাজনৈতিক দলগুলো, আমাদের দরকার ছিল একটি ইন্টারনাল ঐক্যমত। আমাদের প্রত্যেকটা জায়গায় ঐক্যমত থাকা দরকার যে আমরা নির্বাচন করব ভিন্ন ব্যালটে, হোক আপনি আপনার নির্বাচন করেন, আমার নির্বাচন করি, কিন্তু শেখ হাসিনার ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে একটা শব্দ আমরা ভিন্নভাবে উচ্চারণ করব না। আমাদের উচিত ছিল বাংলাদেশের সবচাইতে বড় চোর ডাকাত আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করা, কিন্তু আমরা ব্যস্ত আছি, আমরা চুনিপুটা নিয়ে ব্যস্ত আছি, অনলাইনে অফলাইনে যুদ্ধ আর যুদ্ধ। বাপরে বাপ, গত 16 বছর চোখের সামনে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কারো কোনো বক্তব্য এখন নাই। আর এখন শুধুমাত্র ওই কোন জায়গায় কোন 5 টাকা 20 টাকার চান্দা নিয়ে আপনি আমি ব্যস্ত। দিস ইজ নেম কল দেয়ার পলিটিক্স। তারা আপনাকে এই কাজ পরিকল্পিতভাবে রাখছে। আবার আর একটা গোষ্ঠীকে শিখিয়ে দিচ্ছে, তুমি ওদেরকে বলো মুক্তিযোদ্ধা বিরোধী, তুমি ওদেরকে বলো রক্কাটা পার্টি। আর একজনকে শিখিয়ে দিচ্ছে, তুমি ওদেরকে বলো চোর ডাকাত। এই যে দখলদার, এগুলো বলে বলে আজকের দেশের নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, কিচ্ছু করতে পারবেন না। আমি সকালে একটা আর্টিকেল দিয়েছি, আমার লেখা লিখেছি, ফেসবুকে দেখে নেবেন, ইউটিউবে আছে, পারলে শেয়ার করবেন। আমি সেখানে স্পষ্ট বলেছি, এই সরকার যদি কোনো কারণে সমস্যাগ্রস্ত হয়, এই সরকারের এইটাও হবে না, কিচ্ছু হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি কি করবেন বলেন? এই সরকারের মধ্যে যারা আছে তাদেরকে কি অভিযোগের ভিত্তিতে আপনি বিপদগ্রস্ত করবেন? কিচ্ছু করতে পারবেন না, পারবেন না। ক্ষতি হবে আপনার। সরকারকে ভয় পাওয়ার কি আছে? সরকার হয়তো আপনার দৃষ্টিতে 5 মাসে ক্ষমতা ছাড়লে ভালো লাগে, সরকার 5 মাসের জায়গায় 10 মাসই থাকবে।
10 মাসের জায়গায় 15 মাসই থাকবে, 15 মাসের জায়গায় সর্বোচ্চ 2 বছর থাকবে, কিন্তু 2029 সাল পর্যন্ত তো আর থাকবে না। আর যদি 29 পর্যন্তও থাকতো, তাতেও আপনার আমার বিচলিত হওয়ার কিছু ছিল না। 29 সাল পর্যন্ত যদি শেখ হাসিনা থাকতো, ওই খালেদা জিয়ার বাংলাদেশেই থাকা লাগতো, জেলের মধ্যে নেতাদেরই থাকা লাগতো। এতদিনে হয়তো লুৎফুজ্জামান বাবরের ফাঁসি হইয়া যাইতো, আপনারা মুক্তভাবে, এতদিনে হয়তো জামাত শিবির ধ্বংস করে ফেলতো, মুক্তভাবে চলতে পারতেন না। অতএব এখন স্বাধীনভাবে চলতে পারেন, সেটা আরাম লাগে না? সেটা শরীরে সয় না? সেটা এখন ভালো লাগে না? সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে পর্যন্ত জামাত মিছিল করে, মিটিং করে, বিএনপি মিছিল করে, মিটিং করে, চরমনাই মিছিল করে, মিটিং করে, এমনকি ছোট্ট ছোট্ট দলগুলো পর্যন্ত আজকের বড় বড় অনুষ্ঠান করছে। সেগুলো আপনাদের ভালো লাগে না, প্রিয় ভাইরা? অতএব সে কারণে আমি বারবার বলছি, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে প্রত্যেকের জায়গায় ওই শত্রুতা করতে গিয়ে, ভাইয়ের সাথে ঝগড়া করতে গিয়ে বাবার ঘরই যখন থাকবে না, ওই বাবার ঘর হারিয়ে ফেললে ভাই তো দূরের কথা, আপনার সব হারাবেন। আপনি ভাগাভাগি কখন করবেন? অতএব পার্শ্ববর্তী দেশের নতুন আমদানিকৃত শব্দটা হচ্ছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। যে গিলবেন সে ধ্বংস হয়ে যাবেন, যে খাবেন এই টোপ সে শেষ হয়ে যাবেন। আর একটা কথা বলি, বাংলাদেশে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই নির্বাচনে জনগণ এখন আর ওই আগের মতো কোন হুজুর কে হুজুর না, কে কি কোন পথে আছে এগুলা দেখবে না। বাংলাদেশে 3টা জিনিস দেখবে আগামী। এক, পাশের রাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী শক্তিকে, নাম্বার 1। নাম্বার 2, আমার এই দেশের আওয়ামী বিরোধিতায়, ফ্যাসিবাদের বিরোধিতায় সবচাইতে কোন ব্যক্তি দেশপ্রেমিক। নাম্বার 3, কারা এদেশে ইসলাম ধর্ম কর্ম আলেমোলামা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারে না। অতএব ভুলেও যে এই অপকর্মে জড়াবেন সে ধ্বংস হয়ে যাবেন, সে যে দলেরই হন, কোনো লাভ নাই। মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। 2001 সালের নির্বাচন ছিল আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগ ঠেকাইতে গিয়া সবার একটা প্ল্যাটফর্ম গঠন করো, সেইটার নাম ছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এখন তো আর ঠেকানোর নাই, আওয়ামী লীগ নিজে পালিয়ে গিয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে যে যত ভালো সে তত ভালোটা জাতির কাছে উপস্থাপন করেই আগামী নির্বাচনে জয়যুক্ত হতে হবে। আমরা 16 বছর কথা বলেছি নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, নির্বাচনে সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য, নির্বাচনে জাতির সঠিক ভোট প্রদানের জন্য। এখন আপনি আমি কি অবৈধ ভোট চাই? চাই না। তাহলে বৈধ ভোট কি চাই? ব্যালট পেপারে ভোট চাই। সাদা একটা ব্যালট পেপার দিয়ে দিবে, যার যেখানে মন চাবে, কেউ যদি মন চায় ডক্টর ফয়জুলকে ভোট দিবে, দিবে, না মন চায় যাকে খুশি তাকে দিবে। আর সেটা মেনে নেওয়াই হচ্ছে আমার ট্রুথ লিডারশিপ, যে না আমি যা চেয়েছি তাই পেয়েছি। তো ভয় কিসের? আমরা একটা ছোট্ট সামান্য কেউ দল করলেও ভয় পাই। কেন এত ভয় পাবো আমরা? করুক না 100 দল, যে কেউ দল করার অধিকার রাখে। এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে হৃদয় প্রশস্ত করতে হবে। ছোট্ট একটা দল যদি 100 হয়, এই 100 দল মিলে যে শক্তি, আওয়ামী লীগের শেখ হাসিনার যে সময় আপনাকে কোনো কথাই বলতে দেয় নাই, সেই সময়ের শক্তিটা কেমন ছিল বলেন? অতএব আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, সেখান থেকে বেঁচে গিয়ে এখন পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিভিন্ন জায়গায় আপনার দেশপ্রেমিক মানুষগুলোকে ঢুকানোর অন্তত সুযোগ আছে, যেটা আগে কখনো ছিল না। অতএব আমি মনে করি আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা জিনিস কি জানেন? কান কথায় বিশ্বাস করি আমরা। পাশের দেশ থেকে শিখিয়ে দেয় যে তুমি যদি এই ট্যাবলেট না গ্রহণ করো, তাইলে কিন্তু ওরা ওদের সাথে পরিকল্পনা করে চলে আসতেছে। এই ট্যাবলেট যখন আপনি খাবেন, আরেকটা ট্যাবলেট হইল, আমরা যেহেতু আওয়ামী লীগ বিতাড়িত হয়েছি, কেউ কেউ ওদেরকে ট্যাবলেট দেবে যে আপনাকে আমরা সবাই মিলে নির্বাচিত করব, আপনি আমাদেরকে একটু সাথে নিয়ে চলেন। আর এক ধরনের ট্যাবলেট আসবে যে আপনারা যদি এদেরকে এই মুহূর্তে না ঠেকান, তাহলে আপনারা মহাবিপদে পড়বেন। কিন্তু আপনার চোখের সানিটা খুলে ওর এই কথা দেখতে হবে, যারা এই কথা বলছে তারা গত 16 বছর আমার কি করেছে।
আমার জন্য তারা কোনো উপকার করে নাই, কল্যাণ করে নাই। অতএব আমরা পূর্বের প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ৩১ দফা সফল করে জুলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান, এমনটাই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের ৩১ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণ হবে, জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই। ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। গণতন্ত্র, ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার ১৮ ডিসেম্বর দিনব্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই মহানগর এক জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হলেও তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ৩১ দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই পৃথক কর্মশালায় ৩,০০০-এর বেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 4 ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব খেয়েছে এস আলম গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে। শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এই গ্রুপটি সরিয়া ভিত্তিক 4টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1,60,000 কোটি টাকা নিয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় 85,000 কোটি টাকা। ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয়, আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BIFU অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক CIDকে একটি প্রতিবেদন পাঠিয়েছে। দুদক ও CID সূত্রে তথ্য জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে সরানো হয় 85,000 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের পর থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় 85,445 কোটি টাকা ঋণ নিয়েছেন সাইফুল ইসলাম মাসুদ, যা ব্যাংকের মোট ঋণের প্রায় 50%। 650টি ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া হয়। এসব ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র 4,395 কোটি টাকা। এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম। দখলের আগে এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল 3,006 কোটি টাকা। তখন ব্যাংকটির মোট ঋণ ছিল 61,641 কোটি টাকা, আর আমানত ছিল 68,135 কোটি টাকা। কর্মকর্তা ছিলেন 10,000-এর কম। নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এস আলম গ্রুপ সকল বেআইনি কায়দায় ব্যাংক থেকে টাকাগুলো সরিয়েছে। এই নিউজটি আজকে আমার দেশ পত্রিকা থেকে বললাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা,
ইতিমধ্যে আগামী নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন বা সতর্ক বার্তা দিলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান কি বলছেন আগামীর নির্বাচন নিয়ে? আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। সামনের নির্বাচন কিন্তু এত সহজ নয়। জনগণই আমাদের শক্তি। আমরা যদি ভুল করি তখন জনগণ আবার দেখিয়ে দেবে। তখন আমার আত্মার পস্তাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। রোববার 19 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে। প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, আদর্শ আছে, থাকাটাই স্বাভাবিক। তবে একটি ব্যাপার আমাদের সবাইকে এক জায়গায় আসা উচিত। দেশের নিয়ম, আইন কানুন ও সংবিধান যে সময়টি বেঁধে দেবে, সে সময় পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রাষ্ট্রের ও সমাজের সব জায়গায় যদি আমরা জবাবদিহি তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলে আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে। গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেখানে সব রকম সুবিধা নিরাপত্তা জনগণ ভোগ করবে, একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলেন। বিএনপিকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এবং তিনি আগামী নির্বাচন